একটা বার আমি তারে জিজ্ঞেস করতে পারি নাই কেন সংসার করবেন না, তার থেকে আমি শুনতেও পারি না কিছু, ডিভোর্স হয়ে গেছে। আর নিজের ভাগ্যের কথা চিন্তা করে করি, নিজের ভাগ্যের সাথে আমি তো অন্যায় করি নাই। আমার একটাই কথা, আমি আমার নিজের দোষ খুঁজে পাই না। আমার দোষ কোথায় আমি সেটাই খুঁজতেছি, যে আমার দোষ কোন জায়গায়, আমি কোন জায়গা থেকে অন্যায় করছি। আমি কোনো জায়গা থেকে অন্যায় করিনি। মানে আমাদের সমাজে এমন এমন পুরুষ আছে, বোর কাছে ভালো হওয়ার জন্য মায়ের নামের বদনামটা বোর কাছে করবো, আবার বোর বদনামটা গিয়ে মার কাছে গিয়ে করবো, আবার ঘুরে ফিরে দিয়ে ওই মাই বোর কাছে কয় তোমার নামের বদনাম, আর তুমি আমার নাম এটা কইছো আমার পোলার কাছে। তো ছেলেদের একটা কথা বলি আমি আমার তরফ থেকে, এখানে 181 জন মানুষ আমাকে দেখতেছে। তো 181 জন মানুষের মধ্যে ছেলেদেরকে একটা কথা বলি, আপনার বউর সাথে আপনার যদি ঝামেলাও হয়ে থাকে বড় ধরনের, এই ঝামেলাটা কখনো 3 জনের মধ্যে ছড়াইবেন না। 3 জনের মধ্যে ছড়াইবেন না, এই ঝামেলা নিজেদের মধ্যে মিটমাট করার চেষ্টা করবেন। যদি পর্যায়টা অনেক খারাপ পর্যায়ে জায়গা মিটমাট করা যাইবই না, তারপরে না এলো মুরব্বি নিয়ে কথা বলবেন। কিন্তু আমার মধ্যে তার মধ্যে কোনো ঝামেলাই হয়নি, কোনো ঝামেলা নেই, না হয়েছে ঝগড়া, না হয়েছে কাইজা, না হয়েছে আমার তুই করে কইছে না। যদি ঝগড়া করতাম ভিতরে বুঝ দিতে পারতাম। কোনো ঝগড়াই হয়নি, তার ভাষাই আমি শুনি নাই। 16 রমজানে তার বাসা থেকে আসছি, তার সাথে আমার কোনো কথাই হয়নি। 16 রমজানের পরে 17 বা 18 রমজানে একটা মেসেজ আসছে রাত্রের 1টা বা 2টা বাজে, তাহলে কালকে তালাক দিব, 6 মাস পরে তুই কাগজ পাবি। যখন এটা শুনছি আমি পাগল হয়ে গেছি, উন্মাদ কি কয় এটা, আমার কাছে এটা আছে, SMS-টা আমার কাছে আছে। তারপরেই দেখি লাইভে গিয়ে বলতেছে এটা নিছিগা ওইটা নিছিগা, যাই হোক পরে ঝামেলা শুরু হইলো। আমি তার ভাষা আর শুনি নাই, ফেসবুকে ছাড়া, মানে 16 রমজানের পর থেকে ফেসবুকে ছাড়া তার আমি দেখি নাই, আর ফেসবুক থেকে তার বয়স শোনা ছাড়া কলে তার বয়স আমি শুনি। আর হচ্ছে ঈদের 3 দিন পরে তার আমি সামনাসামনি দেখছি, জাস্ট এক নজর তার চোখের দিকে তাকে দেখতেছিলাম। তার চোখ আমারে বলে কিনা যে সে আমার রাখতে চায়, কিন্তু তার চোখ ওইটা আমি দেখি নাই। তার চোখে একটা জিনিসই ছিল, সে আমাকে ছেড়ে দিবে, কারণ তার কাছে টাকা ছিল, গরম গরম টাকা, গরম গরম চাক্কা চাক্কা টাকা। টাকাটা ফিক্কা মেরা দিছে, আমার বাপে টাকা নিয়েছে হাতে, পরে আমার হাতে টাকা দিছে, আমি টাকা হাতে এভাবে এভাবে নিয়ে টাকা এভাবে থুয়ে দিছি, মানে কাছে যেভাবে দিছে সেভাবে যেভাবে, এমনও করি নাই, টাকাটা এভাবে দিছে, আমি এভাবে নিয়ে এভাবে থুয়ে দিছি, থুয়ে দিয়ে সিগনেচার দেওয়া ছিল, ওই সিগনেচার দিয়ে আমি এসে করছি। সেটা আমার ভিতর থেকে একটা কথা বের হয়েছে, আমি এই কাগজটা তার হাতে দিতে চাই, কারণ সে 8টা মাস ধরে এটাই চেপেছিল। এখন সেই দিন যদি আমি টাকাটা রেখে আসতাম, আমার জীবন আরো সুন্দর হতো। জোর গলায় বলতে পারতাম যে আমি তো টাকা আনিনি, কিন্তু এখন আমি জোর গলায় বলতে পারতেছি না। আমি পারতাম অস্বীকার করতে এসে, কারণ ওই টাকার কোনো প্রুফ ছিল না। টাকা নিছি যে হয়তো বা কাজের কাছে ছবি ছিল, কিন্তু তার কাছে ছিল না, পারতাম না কিসের টাকা নিচ্ছি তার থেকে এরকম কথা বলতে। কিন্তু আমি এটা বলি না, আমি ডিরেক্ট বলছি যে হ্যাঁ টাকা নিছি, টাকা দিছে আমাকে। এখন মোহরানা হচ্ছে মেয়েদের প্রাপ্য, মেয়েদের প্রাপ্যটা মেয়েদেরকে বুঝাইতে গিয়ে এত হয়রানির শিকার হইতে হবে। যদি এটা আমি আগে জানতাম বুঝতাম, তাহলে কখনো ওই টাকার উপরে আমি এভাবে তাকাইতাম না। আমি এমন একটা মেয়ে ছিলাম, মেয়েরা কিন্তু হাজব্যান্ডের পকেট থেকে টাকা নেয়, তার পকেটে সবসময় টাকা থাকতো, 10,000, 15,000, 20,000, 5,000। কখনো আমি ওই পকেটে হাত দিই নাই, কখনো ওই পকেট থেকে আমি 1 টাকা সরাই নিই, কখনো ধরিই নেই পকেট। সে কখনো বলতে পারবে না তার থেকে আমি 1 টাকা নিছি। মেয়েরা তো হাজব্যান্ডের থেকে টাকা সরাই রাখে আয় উন্নতি করার জন্য। আমার চিন্তা ছিল আমি টাকা দিয়ে কী করবো, আমার তো টাকা লাগেই না, যা চাই হাত থেকে চাইলে হ্যাঁ না দিব, আমি টাকা দিয়ে কী করবো, টাকা সরাই নেই কখনো। সেই জায়গার ক্ষেত্রে আমি কেন তখন অপবাদ শুনতে হবে আমার নিজের জন্য। মেয়েরা স্বর্ণ অলঙ্কারের প্রতি লোভ বেশি, তো নিজের জন্য আমি একটা নাকের ফুল ছাড়া নিজের জন্য তার থেকে আমি কিছু চাইনি। সেই জায়গা থেকে আমার লোভই শুনতে হয়েছে। আমি নাকি ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছি, যদি এই ভাইরাল হওয়ার জন্য বিয়ে করে যদি আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম, মাসে লাখ লাখ টাকা আমার ব্যাংকে ঢুকতো, তাইলে এই জিনিসটা আমি হাসতে হাসতে মাইনা নিতাম। আসলেই ভাইরাল হওয়ার জন্য হয়তো বা বিয়েটা করছি, কিন্তু এই পেজ থেকে আমি এখনো পর্যন্ত কোনো টাকা আর্নিং করি নাই পেজ থেকে। সেই জায়গার ক্ষেত্রে শুনতে হয় ভাইরাল হওয়ার জন্য আমি বিয়ে করছি। তা আমার কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে, মানে এটা আমার আবেগ, আমি প্রকাশ করতেছি। এখন যদি আমার আবেগ প্রকাশ করা পাপ হয়ে যায়, তাহলে আমি পাপ করতেছি। তো একটা মেয়ে হিসেবে আর কতটা পারফেক্ট হইলে একটা বেড়ার সংসার করা যায়, আর কতটা পারফেক্ট চাইতো সে। সৌন্দর্য দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না, সৌন্দর্য চিরস্থায়ী না মানুষের, সৌন্দর্য ক্ষণিকের, আজ আছে কাল থাকবে না।
আজ আছে, মানুষের সৌন্দর্য কালকে থাকবে না, কিন্তু মানুষের ভিতরের আচার আচরণ, মন মানসিকতা সব থেকে যাবে। মানুষের সাথে আপনি কি আচরণ করছেন এগুলো থেকে যাবে। এখন আমি কানলে এগুলো নিয়েও সে ট্রোল করে, এখন আমি কানলে এটি নিয়েও সে ট্রোল করে, সে এটি নিয়ে কথা বলে, সে এই কয় যে সিম্পেথি পাওয়া যায়, কান্না করে। আমি কান্না করি আমার কষ্টের জন্য, আমার কষ্ট লাগে, আমি কষ্ট সহ্য করতে পারি না। কষ্ট হচ্ছে, আমি তার জন্য নিজের বিলাই দিছি, আমি তার জন্য একটা দায়িত্ব গ্রহণ করে নিছি, তারে খুশি রাখার জন্য। দায়িত্ব হচ্ছে 8 বছরের ছেলে। আমি এটাও বলছি যে আমি তার একবার আমার কাছে নিয়ে রেখে দিই, আমি তারে খুশি রাখার জন্য বাচ্চাটারে কখনো আমি তুই বলি নেই, কখনো না। আমার যদি বলতাম আম্মু আমার এটা লাগবে, যেভাবে হোক আমি আমি করতাম। আমি সবসময় দেখতাম বাচ্চাটা খুশি থাকুক, আমার সাথে হাসি খুশি থাকুক। আর যখন সে দেখবে তার বাচ্চা আমার সাথে হাসি খুশি আছে, তখন সে আমার সাথে হাসি খুশি থাকবে। একটা অন্যায় কি জানেন, ভিন্ন হওয়ার বিষয়টা, যেটাকে আমার প্রতিদিন খোটা আমার শুনতে হয়। আমি ভিন্ন হয়েছি, আমি ভিন্ন হইনি, ভিন্নটা হয়েছে পিঠা নিয়ে। এটা আমি শেয়ার করা দরকার। আমার বাপের বাসা থেকে পিঠা পাঠানো হয়েছিল, আমি ভুল করছি, সব কথা আমার বলে দেওয়ার দরকার ছিল। বাপের বাসার থেকে পিঠা পাঠাইছে। এখন সংসার জীবনের রাজনীতি কেউ ধরতে পারবে না। সংসার হচ্ছে কি রাজনীতি নিয়ে চলে। যেসব আপুরা সংসার করতেছেন তারা রাজনীতি বুঝেন, রাজনীতি কিভাবে চলে। তো ওর একটা শখ ছিল ভিডিও করে, তো সেই জায়গা থেকে যখন আমাদের বাসা থেকে পিঠা পাঠানো হয়েছে, তখন আমি বলতেছি কি যে পিঠা যেহেতু আনছি সবার ঘরে এখন দিয়ে দিই। তখন আমার নতুন বিয়ে হয়েছে, 1.5 মাস বিয়ের বয়স, 1.5 মাস আমার মনে আছে। তো আমি বলছি যে পিঠা সবার ঘরে দিয়ে দিই। যখন এই কথা বলছি, বলার পরে বলতেছে কি যে একটা পিঠা যদি এই ঘর থেকে ওই ঘরে যায়, মানে আমি ছিলাম উঠানে, ও ছিল দরজার ভিতরে, আমি দরজার বাহিরে, মানে ওর বারান্দার ভিতরে আমি, আর হলো রুমের দরজার ভিতরে, আর ওর ভাবি ছিল উঠানে ডালিম গাছটার এই জায়গায়, বড় ভাবি। তো বলছে যদি একটা পিঠা এই ঘর থেকে ওই ঘরে যায় তোকে তালাক দিয়ে দিব। এটা অস্বীকার করতে পারে, করবেই, এত কথা বলে ফেলছে মিথ্যা, আর এটা সাধারণ বিষয়, বলা যায়। যখন এই কথা বলছে তখন আমি আর কিছু বলি নাই, ভাবি যেহেতু পিছে ছিল আমি দেখছি। তো রাজনীতি তো, সংসার তো রাজনীতি নিয়েই চলে। সংসার জীবন হচ্ছে বড় ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, জাল জাল মনে করেন যাই হোক, একজনের কথা আরেকজন লাগাইবই। এখন হচ্ছে কি এই কথাটা আবার ভাবি গিয়া তখনই, দেরি করে নেই, কিছুক্ষণের মধ্যে গিয়েই বাবারে, মায়েরে, ছোট ভাইরে বলে দিছে যে বউরে এই কথা কইছে এই পিঠার ঘরে আনবেন না। যখন এই কথা বলছে, বলার পরে এটা নিয়ে একটা ঝগড়া হয়ে গেছে। মানে পিঠা, মানে অনেক রকমের পিঠা আমাদের বাসা থেকে পাঠাইছে, তো ওগুলা আবার আমার ঘরে ফ্রিজ ছিল না, ফ্রিজ ছিল মানে ছোটো ভাইয়ের। কী করলো, সাথে সাথে ফ্রিজের ভিতরে পিঠা নিয়ে রাখছি, নষ্ট হয়ে যাবে দেখা। ফ্রিজের থেকে সবগুলা পিঠা বাইর করে এনে দিয়ে যেতেছে। আর আমি তো কোনো কথা বলি না, আমি নতুন বউ, মাত্র 1.5 মাস হয়েছে বিয়ে হয়েছে, আমি কি বলবো? আমি তার দিকে তাকাই করতেছি, দেখছেন আপনার লেগে কিন্তু ঝামেলাটা হয়ে গেল গা। যখন এই কথা কইছি করার পরে না, দেখলাম কি হ্যাঁ মাথা প্রচুর গরম থাকে, হ্যাঁ লেগে গেল গা। মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে হ্যাঁ ফ্যামিলির বলতেছে, যখন দেখছে যে মানে হ্যাঁ তো কথা থামে না, বলতেই থাকে, মানে অতীত পাস্ট যা আছে প্রেজেন্ট সব নিয়ে কথা বলে। তো মানুষ অনেক এখন বলতেছে অনেক কথা। তো আমার এই ঘটনা শেয়ার করার দরকার, ভিন্ন হয়েছে কীভাবে শেয়ার করবো আমি। তো যখন দেখলাম যে সব বাইর করে দিয়ে যেতেছে, রাত করে ঘরে নাই ফ্রিজ, এগুলো সব নষ্ট হয়ে যাবো না। পরে পিঠা আনার পরে এইভাবে বলতেছে, তো তারপর হচ্ছে কি এই পিঠার বিষয়টা, সে ওই পিঠা দিয়ে যেতেছে, তখন সে বলছে যে আমি ভিন্ন হয়ে যাবো, তোদের সাথে খামো না, এরকম একটা কথা। এই কথা বলার পরে পরের দিন সকালবেলায় আমি গিয়ে আবার রান্না করছি মাটির চুলে। রান্না করার পরে দেখি ছোটো ভাই চাল নিয়ে এসে 1 বস্তা, ঘরে কিন্তু চাল ছিল তার কিনা, আমার তো হয়েছে 1.5 মাস বিয়ে হয়েছে। 1 বস্তা চাল কিনে আনার পরে আমি কেটেছি যেমন এমন বাইয়াতে চাল কিনে নিয়ে এসে, আমি কী করবো, আমি তো রাঁধছি, যদি না খায়। পরে সে খাইলো, মানে তখন তো আম্মাগুলোকে খাইতাম। পরে হ্যাঁ কী করলো, দুপুর 12টার দিক দিয়ে আমার নিয়ে
কি যেন জায়গার নাম, মির্জাপুরের পর একটা জায়গা আসলে কি আমার মনে নেই। ওই জায়গায় নিয়ে আগে একটা ফ্রিজ কিনলো, একটা মিরসপ কিনলো, তার কাছে টাকা ছিল তখন, ক্যাশ টাকা ছিল কিছু, সেটা দিয়ে একটা ফ্রিজ কিনছে, একটা মিরসপ কিনছে, গ্যাসের সিলিন্ডার কিনছে, পাতিলা কিনছে, যা যা লাগছে তাই কিনছে, বটি কিনছে, পাটা কিনছে, পোতা কিনছে, মানে সেগুলো সব নিজের হাত দিয়ে কিনছে। ওই রাত্রের একটা কথাই যে যদি পিঠাই ঘর থেকে ওই ঘরে যায় তবে তালাক দিয়ে দিব, এই কথার পিষ্টেই ভিন্নটা হয়েছে। সেখান থেকে বলা হচ্ছে আমি নাকি তার ফ্যামিলিকে ভিন্ন করছি। তাই আমি জাস্ট এতটুকু শেয়ার করলাম যে ভিন্ন আমি করি নাই, ওই কথার পিষ্টেই ভিন্ন হয়েছে। আর ওই কথার পিষ্টেই পরে ফ্রিজ কিনা হয়েছে, মিরসব কিনা হয়েছে, পরে হচ্ছে ঘরের যাবতীয় সব কিছু কিনা হয়েছে। আর এখন হচ্ছে আমার কোনো সমস্যা না, আমার কথা হচ্ছে সে তার মতো বাঁচতেছে বাঁচুক, আমি আমার মতো বাঁচতেছি বাঁচি, সব কিছু শেষ। এখন আর এগুলো নিয়ে মানুষরা শুধু শুধু খারাপ কমেন্ট করে, কাবিন ব্যবসায়ী, কাবিন ব্যবসায়ী, কাবিন ব্যবসায়ী, জীবনটা ঝালাপালা হয়ে গেল শুনতে শুনতে। আমি তো একটা মানুষ নাকি, এখন যদি কাবিনের টাকা তার এতই যদি প্রয়োজন হয়ে থাকে, সে আইসা নিয়ে যাক, আমি দিয়ে দিব টাকা, টাকা আমি ভাঙিয়ে নেই সেই টাকা। আমি একটা জায়গায় গেছি ফ্যামিলির থেকে বড় আপুদের সাথে, কিছু খাইতেছি, সেখানেও কমেন্ট যে এই কাবিনের টাকা দিয়ে খাইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আপু তোমার গল্পটা আমাকে একদিন শোনাবেন প্লিজ, প্লিজ আপু, আমি কিন্তু মেয়ে বান্ধবী হিসেবে গল্পটা শুনবো। আফরোজা ইসলাম, তানিয়া আক্তার, বাদ দাও বোন, মোনাজাতে আল্লাহকে বলো। আল্লাহরে কই তো শুনে না তো, কই আমার যতগুলো আমার উপরে দাগ লাগছে উড়াই দাও, এগুলা ভাল লাগে না তো, কই শুনে না তো, শুনে না। ওই একটু হাসি খুশি থাকলে, একটু সুন্দরভাবে থাকলে দেখি মাইসে খারাপ কমেন্ট করে। যখন খারাপ কমেন্টগুলো পড়ি শুধু তোমার জন্য, কিছু লাগে না। যখন খারাপ কমেন্টগুলো পড়ি তখন আমার খারাপ লাগে যে আমি তো এরকম কিছু করি না, তাহলে কি লেগে তারা আমার গালাগালি করে। মানুষের তো খাইলে কাম কাজ নাই। সে আপনার পাশে আছে, আমি মিথ্যা কথা বলতেছি। আচ্ছা, এমডি হাসান, সে পাশে আছে তো খুশি লাগলো, সে পাশে আছে, সে দেখতেছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপু তুমি ভবিষ্যতে অনেক সুখী হবা, ধৈর্য ধরে, আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছে। আমার জন্য আর ভালো কিছুর দরকার নেই, শুধু একটু নিজের পায়ে দাঁড়াই, তাই আর ছাড়া কিছুই না। বোন গো, আল্লাহ দুনিয়ার বিচার দুনিয়াই করে, ধৈর্য ধরো। সহমত পোষণ করছি। হক, এটা যারা বলে ইসলামের বিরুদ্ধে তাদের বিচার আল্লাহই করবে দুনিয়াতে। হ্যাঁ, এই যে যারা যারা বলে আমি কাবিন ব্যবসায়ী, আমার 2টা বিয়ে হয়েছে, তাদের কাছে কি একটা প্রমাণও আছে আমি আমার প্রথম হাজবেন্ডের থেকে টাকা আনছি? ভুল আমারই ছিল, আমি প্রথমবার ভুল করছি, কিন্তু দ্বিতীয়বার আমি কোনো ভুল করিনি। দ্বিতীয়বার আমি ম্যাচুরেট ছিলাম, সব বুঝতাম। যাই হোক, তো যারা যারা খারাপ কমেন্ট করেন, আমার দেখতে ভালো না লাগলে তারা আমাকে দেখবেন না, কিন্তু আমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। অনেক করছেন, এখন বাদ দিয়ে দেন। একটা মানুষকে গালি দিলে কত গুনাহ কামান জানেন? যদি জানতেন, যারা ইসলাম শরীয়ত মতে যে বলেন কাবিন ব্যবসায়ী, মাথায় টুপি আছে, মানে তারা রঙে ঢঙ্গে বলে ফেলে যে কাবিন ব্যবসায়ী, কিন্তু তারা নিজেরাও জানে না তারা কত বড় গুনাহ করে লেগেছে কাবিন ব্যবসায়ী কইয়া। হ্যাঁ, কাবিন হচ্ছে আমার হক, আমার প্রাপ্য, আমার মহারানা। সেই জায়গায় আমি সেটার ব্যবসা কীভাবে করলাম? যদি এটা ব্যবসা করার হইতো আমি বিয়ের 17 দিনের মাথায় 20টা স্টুডেন্ট খেয়েছি। সেই সময় পারতাম আমি কাবিনের 3 লাখ টাকা আদায় করে তার নামে মামলা দিয়ে তার জীবন থেকে সরে যেতে, কিন্তু আমি 20টা স্টুডেন্ট খাওয়ার পরও আমি তার পায়ের সামনে বসেছিলাম যে আমি সংসার করবো, আর যদি মরে যাই আমি আপনার পায়ের সামনেই মরবো। সে আমার ওয়াশ করে নিয়ে আসছে, আমরা বিন্দাস সংসার করছি, বিন্দাস বলতে গেলে 8 মাস সংসার করছি। 8 মাস সংসার করার পরে ঝামেলা হইলো। ঝামেলা কি, তার সাথে আমার কলে কথা হয়নি, ডিভোর্স হয়ে গেল। একটা বার আমি তারে জিজ্ঞেস করতে পারি নাই কেন সংসার করবেন না, তার থেকে আমি শুনতেও পারি নাই কিছু, ডিভোর্স হয়ে গেছে। যাই হোক, এগুলোই আমার কষ্ট দেয় যে তার সাথে আমি কথা বলতে পারি নাই।